Dear students, আজকে ফার্মাকোলজি লেসন 10 নিয়ে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি। তো ফার্মাকোলজি লেসন 10-এ যে বিষয়গুলো আছে, তো সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি, নেক্সট ফার্স্ট পাস মেটাবলিজম অ্যান্ড দেন হাফ লাইফ। তো এই তিনটা জিনিস আসলে ড্রাগ প্রেসক্রিপশনের ক্ষেত্রে জানা খুবই জরুরি। তা না হলে দেখা যাবে যে আমাদের ডোজিং করতে বা পেশেন্টের জন্য কোন ড্রাগটা কতক্ষণ পর দিতে হবে সেগুলো ঠিক করতে অসুবিধা হয়ে যাবে। তো আমরা তাহলে মূল প্রেজেন্টেশনে ঢুকে পড়ি। তো প্রথমেই যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বায়ো অ্যাভেলেবিলিটি। তো যদি সংজ্ঞার দিকে যাই তাহলে সংজ্ঞাটা এমন যে বায়ো অ্যাভেলেবিলিটি রিফার্স টু দ্য পোর্শন অফ এ ড্রাগ অর আদার সাবস্টেন্স unchanged entering the system circulation when introduced into body and is thus available for active use or storage. It is a key concept in pharmacology as it influences the drug's effectiveness. Here are some important aspects of bioavailability. আচ্ছা, এখানে অনেক কথাবার্তা আমরা বললাম। বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে এরকম, যদি আবারও পড়ি আমরা, bioavailability refers to the portion of a drug that enters the systemic circulation, অর্থাৎ একটা ড্রাগ শরীরে দেওয়ার পরে সেই ড্রাগের যে অংশটুকু সিস্টেমিক সার্কুলেশনে পাওয়া যায় সেটাকে আমরা বলছি বায়ো অ্যাভেলেবিলিটি। যেমন ধরো, যদি এক্সাম্পল আমরা দিই, যদি 500 মিলিগ্রামের একটা ট্যাবলেট কাউকে ওরালি দেওয়া হয় এবং এর মধ্যে থেকে 400 মিলিগ্রাম সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছায়, তাহলে সেই ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে 400 মিলিগ্রাম বা 400 মিলিগ্রাম। খুবই সিম্পল। এখন কোন কোন ফ্যাক্টরের কারণে এই বায়ো অ্যাভেলেবিলিটি অ্যাফেক্টেড হতে পারে? প্রথম হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ আমি যদি ওরাল রুটে দিই বায়ো অ্যাভেলেবিলিটি একরকম, আইভি দিলে একরকম, আইএম দিলে একরকম, পার রেক্টাল দিলে একরকম। তো এরকম বিভিন্ন রুটের পরিবর্তনের কারণে কিন্তু বায়ো অ্যাভেলেবিলিটি চেঞ্জ হয়। তো যেটাতে বায়ো অ্যাভেলেবিলিটি 100% থাকে সেটা হচ্ছে আইভি বা ইন্ট্রাভেনাস, কারণ এখানে ড্রাগের চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই, সরাসরি আমরা রক্তে দিয়ে দিই, এই জন্য একে বলা হয় 100%। আচ্ছা, এখন চলে আসি ড্রাগ ফর্মুলেশন। এটা হচ্ছে কি, ড্রাগটা কোন ফর্মে আছে সেটার উপরেও কিন্তু বায়ো অ্যাভেলেবিলিটি নির্ভর করে। দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রপার্টিস অফ ড্রাগ সাচ অ্যাজ সলিউবিলিটি, স্ট্যাবিলিটি, এফেক্টস ইটস অ্যাবজর্পশন। এখন একটা ড্রাগ কতটুকু সলিউবল হয়, কতটুকু স্টেবল থাকে, যেটার সাথে অ্যাবজর্পশনের একটা রিলেশন থাকে। তো তার মানে কি, একটা ড্রাগের ফিজিক্যাল কন্ডিশন এবং কেমিক্যাল প্রপার্টি কিন্তু বায়ো অ্যাভেলেবিলিটিকে অ্যাফেক্ট করতে পারে। এরপরে চলে আসি ফার্স্ট পাস মেটাবলিজম। ড্রাগস অ্যাডমিনিস্টার্ড ওরালি often pass through the liver before entering the systemic circulation where they can be metabolized and reduced in concentration. অর্থাৎ যখনই একটা ড্রাগ কেউ ওরালি গ্রহণ করছে তারপরে সেটা কিন্তু লিভারের পরে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাচ্ছে। তো লিভারে গেলেই কিন্তু কিছু ড্রাগ মেটাবলাইজ হয়ে যায় এবং আনচেঞ্জড অবস্থায় কিন্তু সম্পূর্ণ ড্রাগটা সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাতে পারে না। এরপর হচ্ছে প্রেজেন্স অফ ফুড, অর্থাৎ আমি একটা ড্রাগ ওরালি নিচ্ছি, পাশাপাশি কিছু খাবারের গ্রহণ করলাম, দেখা যাবে যে ফুডের সাথে ইন্টারাক্টও হতে পারে, আবার ফুড থাকার কারণে অ্যাবজর্পশনটা এনহান্সও হতে পারে, ইনহিবিটও হতে পারে। তো এই জন্য কিন্তু ফুড একটা বড় ফ্যাক্টর। হেলথ অফ দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টস, কন্ডিশনস লাইক গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ ক্যান এফেক্ট ড্রাগ অ্যাবজর্পশন, অর্থাৎ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট যেখানে ড্রাগগুলো অ্যাবজর্পশন হয়, সেই ট্র্যাক্ট যদি আক্রান্ত হয় কোনো ডিজিজে, সেক্ষেত্রেও কিন্তু অ্যাবজর্পশন বাধাগ্রস্ত হতে পারে। এরপরে চলে আসছে আমরা ক্রাইটেরিয়া। তো প্রথম কথা হচ্ছে যে বায়ো অ্যাভেলেবিলিটি অফ এ ড্রাগ ইজ রিপ্রেজেন্টেড বাই পার্সেন্টেজ, অর্থাৎ যখনই আমি বায়ো অ্যাভেলেবিলিটি বোঝাতে যাব কোনো ড্রাগের, সেটাকে অবশ্যই আমাকে পার্সেন্টেজ আকারে দেখাতে হবে। 2 নম্বর হলো, যদি আমি বলি যে বায়ো অ্যাভেলেবিলিটি 100%, তাহলে অবশ্যই আমাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে আইভি রুট। আচ্ছা, যদি আমি বলি যে বায়ো অ্যাভেলেবিলিটি ইজ বিলো
100% অর্থাৎ লেস দ্যান 100%, তখন বুঝতে হবে এটা আইভি রুট ছাড়া অন্যান্য কোনো রুট হবে। যদি বলা হয় 0% বায়োঅ্যাভেলেবিলিটি, তার মানে কি এই ড্রাগের কোনো অ্যাবজর্পশন হচ্ছে না, অর্থাৎ ড্রাগ আমি গ্রহণ করেছি কিন্তু রক্তে তার কোনো উপস্থিতি নেই। 100% বায়োঅ্যাভেলেবিলিটি মিনস টোটাল অ্যাবজর্পশন অফ এ ড্রাগ, অর্থাৎ যদি কেউ বলে যে 100% বায়োঅ্যাভেলেবিলিটি আছে কোনো ড্রাগের, তার মানে আমি যা দিয়েছি রক্তে ঠিক সম পরিমাণ পাবো। তো পরীক্ষা যদি প্রশ্ন আসে যে হোয়াট ইজ বায়োঅ্যাভেলেবিলিটি, ক্রাইটেরিয়া বায়োঅ্যাভেলেবিলিটি, ফ্যাক্টরস এফেক্টিং বায়োঅ্যাভেলেবিলিটি, তাহলে এই কথাগুলো আমাদেরকে লিখতে হবে। আচ্ছা, এখন ক্লিনিক্যাল সিগনিফিক্যান্স অথবা ইম্পর্টেন্স, খুবই সিম্পল জিনিস। ডোজ ক্যালকুলেশন, অ্যাকিউরেট নলেজ অফ বায়োঅ্যাভেলেবিলিটি ইজ এসেনশিয়াল ফর ডিটারমাইনিং দ্য কারেক্ট ডোজ অফ এ ড্রাগ, অর্থাৎ একটা ড্রাগের সঠিক ডোজ যদি আমি ঠিক করতে চাই তাহলে আমাকে বায়োঅ্যাভেলেবিলিটি জানতে হবে। ড্রাগ ডেভেলপমেন্ট, আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং বায়োঅ্যাভেলেবিলিটি ইজ ক্রুশিয়াল ইন দ্য ডেভেলপমেন্ট অফ নিউ ড্রাগস টু এনশিওর দে আর এফেক্টিভ অ্যান্ড সেফ, অর্থাৎ নতুন ড্রাগ যদি বাজারে আসে, নতুন ড্রাগ আসার আগে কিন্তু তাই পরীক্ষা নিরীক্ষা করতে হয় যে এর বায়োঅ্যাভেলেবিলিটি আসলে কত পার্সেন্ট, সেটা বুঝেই কিন্তু সেই ড্রাগটা বাজারজাত করা হয় এবং কতটা এফেক্টিভ বা কতটা সেফ সেটাও সেখান থেকে এনশিওর করতে হয়। থেরাপিউটিক এফিকেসি, ড্রাগস উইথ লো বায়োঅ্যাভেলেবিলিটি মে রিকোয়ার হায়ার ডোজ, অর্থাৎ যেই ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি কম সেটা বেশি ডোজে দিতে হবে, যার বায়োঅ্যাভেলেবিলিটি বেশি সেটা কম ডোজে দিতে হবে। এরপরে চলে আসি আমরা কম্প্যারিজন, ডিফারেন্ট ফর্মুলেশন অফ সেম ড্রাগ, অর্থাৎ একই ড্রাগ আমি ওরালে দিলে বায়োঅ্যাভেলেবিলিটি একরকম, আইএম দিলে একরকম, আইভি দিলে একরকম, তো সেই হিসাবে আমাকে ডোজটা ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা, এখন চলে আসি আমরা ফার্স্ট পাস মেটাবলিজম। এর নাম থেকেই বোঝা যাচ্ছে যে প্রথমে যে ঘটনাগুলো ঘটে আর কি সেটাকে আমরা ফার্স্ট পাস মেটাবলিজম বলছি। যেমন যদি সংজ্ঞাগতভাবে যাই, ফার্স্ট পাস মেটাবলিজম, অলসো নোন অ্যাজ ফার্স্ট পাস এফেক্ট, refers to the process by which a drug is metabolized at a specific location of the body, resulting in a reduced concentration of the active drug upon reaching the systemic circulation, অর্থাৎ একটা ড্রাগ কাউকে দেয়া হলো, তারপরে সেই ড্রাগের কিছু অংশ শুরুতেই মেটাবোলাইজড হয়ে গেল, বাকি অংশ গিয়ে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছলো। তো এখন সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছার আগে ড্রাগের যেই অংশটা মেটাবলিজম হয়ে যাচ্ছে সেই অংশটাকে আমরা বলছি হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম, অর্থাৎ একটা ড্রাগ আমি কাউকে দিলাম, সেটা কিছু অংশ মেটাবলিজম হলো, হওয়ার পরে বাকিটা রক্তে গিয়ে পৌঁছালো। এই রক্তে গিয়ে পৌঁছানোর আগে যেই অংশটা মেটাবলিজম হয়ে গেল সেই অংশটাকে আমি বলছি বা আমরা বলছি ফার্স্ট পাস মেটাবলিজম। প্রসেস অফ ফার্স্ট পাস মেটাবলিজম, এখানে কী হয়, অ্যাবজর্পশন হয়, তারপর সেখান থেকে পোর্টাল সার্কুলেশনে যায়, লিভারে মেটাবলিজম হয়, বায়োঅ্যাভেলেবিলিটি কমে যায়, কারণ যখন মেটাবলিজম হয় তখন কিছু ড্রাগ নষ্ট হয় এবং বাকিটা গিয়ে রক্তে পৌঁছায়। তো খুব স্বাভাবিকভাবেই বায়োঅ্যাভেলেবিলিটি নষ্ট হয়ে যায়, বায়োঅ্যাভেলেবিলিটি কমে যায়। আর যদি সরাসরি আমরা আইভি রুটে দিয়ে দিই তখন কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটি আমরা 100% পেয়ে থাকি। আচ্ছা, এখন কোন কোন ফ্যাক্টরের কারণে ফার্স্ট পাস মেটাবলিজম অ্যাফেক্টেড হতে পারে? এনজাইম অ্যাক্টিভিটি হতে পারে, ড্রাগ ফর্মুলেশন হতে পারে। আর ক্লিনিক্যাল কনসিডারেশনের কথা যদি বলি, পেশেন্ট ভেরিয়েবিলিটি, অর্থাৎ প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে একই জাতীয় ড্রাগ একই রকম রেসপন্ড করে না, ম্যান টু ম্যান এটা ভেরি করতে পারে। আর ড্রাগ ইন্টারাকশন, অর্থাৎ একই সময় যদি অন্য কোনো ড্রাগ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু কি হতে পারে, দেখো, আদার মেডিকেশনস দ্যাট ইনডিউস আর ইনহিবিট লিভার এনজাইমস ক্যান অল্টার দ্য মেটাবলিজম অফ ড্রাগ, অর্থাৎ লিভার এনজাইম যে মেটাবলিজমটা করবে সেইটা অন্য ড্রাগ দিয়ে বাড়তেও পারে কমতেও পারে, তাই সেটার উপরেও ফার্স্ট পাস মেটাবলিজমটা ডিপেন্ড করে। অর্থাৎ খুব সিম্পলি যদি বলি ফার্স্ট পাস মেটাবলিজম জিনিসটা কি, উত্তর খুবই সোজা, যে একটা ড্রাগ শরীরে ইন্ট্রোডিউস করার পরে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছার আগে পর্যন্ত যেই অংশটা মেটাবলিজমের মাধ্যমে নষ্ট হয়ে যায় সেটাকেই বলা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম। আচ্ছা, এখন কোথায় কোথায় ফার্স্ট পাস মেটাবলিজম হয়? মেইন সাইট হচ্ছে লিভার, এছাড়া ইন্টেস্টিনাল ওয়াল আছে,
স্টমাক রয়েছে, লাংস রয়েছে। এখন এটা ইম্পর্টেন্স কি? টু প্রলং ড্রাগ অ্যাকশন, টু প্রিভেন্ট থেরাপিউটিক ফেলিওর, ডিক্রিজ ড্রাগ টক্সিসিটি। আচ্ছা, এরপরে চলে আসি আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বিষয়, সেটা হচ্ছে হাফ লাইফ অফ এ ড্রাগ। দেখেই বোঝা যাচ্ছে যে একটা ড্রাগের আয়ু অর্ধেক কখন হয়ে আসে। তো আমরা ভিতরে ঢুকি, দেখি কি বলে এখানে। The half-life of a drug is the time it takes for the concentration of the drug in the bloodstream to reduce by half, অর্থাৎ যেই সময়ে রক্তে একটা ড্রাগের পরিমাণ অর্ধেক হতে লাগে সেটাকে বলা হচ্ছে হাফ লাইফ। It is crucial pharmacokinetic parameter that helps determine the dosing schedule and duration of action of the drug, অর্থাৎ একটা ড্রাগের ডোজিং শিডিউল ঠিক করতে কিন্তু হাফ লাইফ খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আমরা একটু দেখি ডেফিনেশনে। দ্য টাইম রিকোয়ার্ড ফর দ্য কনসেন্ট্রেশন অফ এ ড্রাগ ইন দ্য ব্লাড স্ট্রিম টু ডিক্রিজ বাই 50%, অর্থাৎ আমি কারো শরীরে কথার কথা আইভি রুটে একটা ড্রাগ দিয়ে দিলাম, বায়োঅ্যাভেলেবিলিটি 100%। আচ্ছা, এখন কিছু সময় পরে যদি আমি দেখি 1 ঘন্টা পরে মেপে দেখি যে সেটা 50%-এ নেমে এসছে, তাহলে হাফ লাইফ হবে 1 আওয়ার। যদি 2 ঘন্টা পরে দেখা যায় যে এর বায়োঅ্যাভেলেবিলিটি 50%-এ নেমে এসছে, তখন তাহলে হাফ লাইফ হবে 2 আওয়ার্স, অর্থাৎ অর্ধেক নামতে তার 2 ঘন্টা সময় লাগে। তো 12 ঘন্টা পরে যদি নামে তাহলে বুঝতে হবে হাফ লাইফ 12 ঘন্টা। তো এইভাবে কিন্তু আসলে একটা ড্রাগ ক্যালকুলেট করা হয় একজন মানুষকে দেওয়ার আগে, এবং এটা কিন্তু টেস্টেড। এগুলো সব পরীক্ষা নিরীক্ষা করেই তারপর ডোজিং করা হয়। আর এখন যেটা সুবিধা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমরা বাজার থেকে যে ওষুধগুলো কিনি ট্রেড নেমে, সেগুলো কিন্তু সব ডোজ শিডিউল করাই থাকে, অর্থাৎ আমাদেরকে এগুলো আর ক্যালকুলেট করতে হয় না। ওইখানে ওষুধের গায়েই সব কিছু লেখা থাকে। শুধু কিছু কিছু ক্ষেত্রে পেশেন্টের ওয়েটটা আমাদেরকে, ওয়েট এবং এজ, এই জিনিসগুলো মাথায় রেখে এবং ফিজিক্যাল কন্ডিশনটা বিচার করে কিছু কিছু ক্ষেত্রে এই ক্যালকুলেশনগুলো আমাদেরকে করতে হয়। আচ্ছা, এখন টাইপস অফ হাফ লাইফ, একটা হচ্ছে প্লাজমা হাফ লাইফ, একটা এলিমিনেশন হাফ লাইফ, আর হচ্ছে বায়োলজিক্যাল হাফ লাইফ। তো প্লাজমা হাফ লাইফ কি? ইট ইজ দ্য টাইম ইন হুইচ প্লাজমা কনসেন্ট্রেশন অফ এ ড্রাগ, এখানে একটা মিসিং আছে, অফ এ ড্রাগ রিচেস হাফ অফ 50% আফটার অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ একটা ড্রাগ শরীরে দেওয়ার পরে তার অর্ধেকে নামতে যে সময়টা লাগে সেটাকে বলা হচ্ছে প্লাজমা হাফ লাইফ। প্লাজমা কনসেন্ট্রেশনটা হাফ হতে যে পরিমাণ সময় লাগে সেটাকে বলা হয় প্লাজমা হাফ লাইফ। এলিমিনেশন হাফ লাইফ কি জিনিস? ইট ইজ দ্য টাইম হুইচ 50% অফ দ্য এফেক্ট অর কনসেন্ট্রেশন অফ এ ড্রাগ ইজ এলিমিনেটেড ফ্রম স্টেডি স্টেট, অর্থাৎ যেই সময়ে একটা ড্রাগের 50% শরীর থেকে বের হয়ে যেতে লাগে সেটাকে বলা হয় এলিমিনেশন হাফ লাইফ। আর বায়োলজিক্যাল হাফ লাইফ, ইট ইজ দ্য টাইম ইন হুইচ 50% অফ দ্য এফেক্ট অফ ড্রাগ ইজ গেইনড, অর্থাৎ একটা ড্রাগের 50% এফেক্ট পেতে যে পরিমাণ সময়টা লাগে সেটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল হাফ লাইফ। ইম্পর্টেন্স কি? যেটা একটু আগেই বললাম, যে ডোজিং ফ্রিকোয়েন্সি ঠিক করতে কাজে লাগে। ডিউরেশন অফ অ্যাকশন, অর্থাৎ কখন কোন ড্রাগ কতক্ষণ কাজ করে সেটা ঠিক করা যায় এখান থেকে। স্টেডি স্টেট কনসেন্ট্রেশন, এটা কি? হেল্পস ইন অ্যাচিভিং এ ব্যালেন্স বিটুইন ড্রাগ ইনটেক অ্যান্ড এলিমিনেশন when the drug is administered repeatedly, অর্থাৎ একটা ড্রাগ যখন বারবার দেওয়া হয় তখন কতটুকু শরীরে থাকছে, কতটুকু বের হয়ে যাচ্ছে, এইটার একটা স্টেডি স্টেট ক্রিয়েট করার জন্য কিন্তু এই হাফ লাইফটা খুবই ইম্পর্ট্যান্ট। কী কী ফ্যাক্টরস হাফ লাইফকে এফেক্ট করে? প্রথমেই বলছি মেটাবলিজম, 2 নম্বর হচ্ছে এক্সক্রিশন, 3 নম্বর ড্রাগ প্রপার্টিস, আর 4 নম্বর হচ্ছে পেশেন্স ফ্যাক্টর। আর ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে থেরাপিউটিক ড্রাগ মনিটরিং, ট্রিটমেন্ট প্ল্যান। তো এই মোটামুটি আজকের লেকচার 10। নেক্সটে তোমাদের সাথে আমার দেখা হবে লেকচার 11-এ। তো আমি তোমাদের জন্য এই লেকচারগুলো তৈরি করছি, আপলোড করছি। যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার, এই 3টে জিনিস তোমরা করো, যাতে করে আমিও ইন্সপায়ার্ড হব, পাশাপাশি অন্যান্য স্টুডেন্টস যারা ফার্মাকোলজি নিয়ে একটু স্ট্রাগল করছে
তারাও উপকৃত হবে। তো তোমরা লেকচারগুলো বারবার দেখো, বারবার পড়ো, তোমরা অনেক বেশি উপকৃত হবে আশা করি। আর যদি আরও কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে সেগুলো কমেন্ট করতে পারো, ইভেন আমাকে ইমেলও করতে পারো, আমি সেগুলো রেসপন্ড করব। তো তাহলে আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবে।